আজকের পাঠের মাধ্যমে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, শুরুতেই তোমরা লিঙ্গ নির্ধারণ নীতিটি ব্যাখ্যা করতে পারবে এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতির সাথে কিছু অসামঞ্জস্যতা আছে বা ডিসঅর্ডার আছে, যে অস্বাভাবিকতা আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তবে সেক্ষেত্রে আমরা বিশেষভাবে আজকে বর্ণান্ধতা বিষয়ে আলোকপাত করব। শিক্ষার্থীরা, লিঙ্গ নির্ধারণ নীতি, যে পদ্ধতিতে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে লিঙ্গ নির্ধারণ নীতি বলে। আমরা জানি প্রত্যেক সদস্যদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দুটি ভিন্ন লিঙ্গ রয়েছে এবং কিভাবে সেই লিঙ্গ নির্ধারিত হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা জানি যে জীবের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া হচ্ছে দেহকোষীয় ক্রোমোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্ষেত্রে কোনো কোনো প্রাণীতে দুটো এক্স ক্রোমোজোম থাকবে। সেই প্রাণীদের, এই ক্রোমোজোমধারী প্রাণীদের আমরা স্ত্রী প্রাণী বলে থাকি এবং এক্স ওয়াই অথবা শুধু এক্স নিয়ে কিছু প্রাণী দেখা যায়, তাদেরকে আমরা পুরুষ হিসেবে আখ্যায়িত করি। সেক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের দুটি পদ্ধতি দেখা যায়, একটি হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি। শুরুতে দেখে নিই এটা কাদের দেখতে পাই। মানুষ, পতঙ্গ এবং কিছু স্তন্যপায়ী প্রাণীতে আমরা এ ধরনের লিঙ্গ নির্ধারণ নীতি দেখতে পাই এবং এ ধরনের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ প্রাণীদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, পুরুষ প্রাণীদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 2 সেট অটোজোম তো থাকবেই, সাথে একটি এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোম থাকে। সেক্ষেত্রে তাদের জননকোষে যে এক্স ওয়াই থাকার কারণে তারা হচ্ছে হেটারোগ্যামেটিক। অন্যদিকে পুরুষের তাহলে ডিপ্লয়েড অবস্থা হবে 2a প্লাস এক্স ওয়াই এবং এই সমস্ত প্রাণীদের, স্ত্রী প্রাণী হচ্ছে হোমোগ্যামেটিক, তাদের ডিপ্লয়েড অবস্থা হবে 2a প্লাস এক্স এক্স। আমরা একটি মানুষের লিঙ্গ নির্ধারণের নীতিটা একটু দেখে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো পিতামাতা এদের দুজনের ক্রোমোজোম দেখানো হয়েছে। সেক্ষেত্রে 2a প্লাস এক্স এক্স এটা হচ্ছে স্ত্রী প্রাণী, দুটো এক্স থাকলে এক্স স্ত্রী প্রাণী এবং এক্স এবং ওয়াই থাকলে সেটি পুরুষ প্রাণী দ্বারা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মানুষ এবং কিছু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমরা এই ধরনের লিঙ্গ নির্ধারণ নীতি দেখব। অর্থাৎ পুরুষ প্রাণীটির ক্রোমোজোম এক্স ও ওয়াই থাকায় তাদের ক্রোমোজোম সংখ্যা হেটারোগ্যামেটিক, তাদেরকে আমরা হেটারোগ্যামেটিক প্রাণী বলি যেহেতু দুটো ভিন্ন ক্রোমোজোম উপস্থিত থাকে। অন্যদিকে স্ত্রী প্রাণী ক্রোমোজোম দুটো একই রকমের হওয়ায় তাকে আমরা দুটো এক্স দ্বারা হোমোগ্যামেটিক বলে থাকি। আমরা অন্য আরেক ধরনের লিঙ্গ নির্ধারণ দেখতে পাই, সেটা দেখতে পাবো ঘাসফড়িং, গান্ধী পোকা এবং আরশোলা প্রভৃতি প্রাণীতে এ ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায়। এ ধরনের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না। সেক্ষেত্রে না থাকার কারণে এই ওয়াইয়ের জায়গাটাকে 0 বা 0 হিসেবে দেখানো হয় এবং স্ত্রী প্রাণীর ডিপ্লয়েড অবস্থাও হয় এরকম হয় 2x। তাহলে সেক্ষেত্রে এদের স্ত্রী প্রাণীগুলো আমাদের মানুষের মতোই, এদের স্ত্রী প্রাণী দুটো এক্সের উপস্থিতিতে এদের স্ত্রী প্রাণীকে আমরা এক্স এক্স, অটোজোমের সাথে দুটো এক্স থাকলে স্ত্রী প্রাণী, কিন্তু পুরুষের ক্ষেত্রে অটোজোম প্লাস একটি এক্স এবং 0 বা ওয়াই না থাকার কারণে এই ধরনের জিনোটাইপকে আমরা পুরুষ প্রাণী হিসেবে উল্লেখ করব বা এই ধরনের ক্রোমোজোম দেখলে আমরা সেটা হচ্ছে পুরুষ প্রাণী। অর্থাৎ লিঙ্গ নির্ধারণের দুটো পদ্ধতি বা নীতি আমরা জীবজগতে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স এক্স, একটা এক্স 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 ওয়াই, অন্যটি হচ্ছে এক্স 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 0। শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমরা জানি জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। সেক্ষেত্রে কিছু কিছু জিন আছে যারা এই সেক্স ক্রোমোজোমের উপর অবস্থিত থাকে, সেই সমস্ত জিনগুলোকে আমরা বলি সেক্স লিঙ্কড জিন। এবং এই সেক্স লিঙ্কড জিনের মাধ্যমে যে ধরনের বংশগতীয় বৈশিষ্ট্যাবলীর সঞ্চারণ হয় তাকে বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তবে এই সমস্ত লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতির মধ্যে আমরা কিছু অসামঞ্জস্যতা বা অস্বাভাবিকতা দেখতে পাই। যেই সমস্ত লিঙ্গ সংশ্লিষ্ট জিনের কারণে কিছু অস্বাভাবিকতা বা রোগের সৃষ্টি হয়, সেই জিনগুলোকে, সেই অবস্থাকে আমরা বলি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। অর্থাৎ সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে সেক্স ক্রোমোজোম বলছি, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশগতিকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলছি, কিন্তু এই সেক্স লিঙ্ক জিনের মাধ্যমে যদি কোনো অস্বাভাবিকতা বা রোগের সৃষ্টি হয় তাহলে সেই অবস্থাকে আমরা বলছি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। শিক্ষার্থীরা, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা প্রায় 50 থেকে 60 ধরনের বৈশিষ্ট্য দেখি বা লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতা বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দেখি। তার কয়েকটি তোমাদের সামনে তুলে ধরছি। শুরুতেই বলছি বর্ণান্ধতা। বর্ণ অন্ধ, অর্থাৎ যে ব্যক্তি অন্ধ, কিন্তু কিভাবে অন্ধ? সে হচ্ছে রং চিনতে পারে না। কি ধরনের রং চিনতে পারে না? শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের 3টি মূল রং আছে, লাল, সবুজ এবং নীল। যদি কোনো ব্যক্তি লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে সে কিন্তু অন্য রঙগুলো সহজে চিহ্নিত করতে পারবে না, কারণ আমরা রংধনুর যে 7টি রং কিন্তু এই 3টি রঙের সংমিশ্রণে তৈরি হয়। তাহলে কোনো ব্যক্তি যদি লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে না পারে, আমরা সেই ধরনের মানুষদেরকে বলি বর্ণান্ধ। বর্ণান্ধতার জন্য আমরা জানি যে আমাদের চোখের রেটিনার কোন কোষ 3 ধরনের কোষ থাকে,
লাল, সবুজ এবং নীল। তো এই জিনের উপস্থিতি ওই কোন কোষগুলো বা ওই কোষগুলোর গঠনে বাধা দেয় বা ওই কোষগুলো গঠিত হয় না বলেই সেই ব্যক্তিরা লাল এবং সবুজ বর্ণ চিনতে পারে না। যুক্তরাষ্ট্রে প্রায় 8% পুরুষ এবং 0.5% মহিলাতে এই বর্ণান্ধতা দেখা যায়। আমাদের দেশেও কিন্তু বর্ণান্ধতা দেখা যায়। এরপরে আমরা রাতকানা। জানি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি জানো, যারা রাতে দেখতে পায় না আমরা তাদেরকে রাতকানা বলে থাকি। তো এটিও এক ধরনের লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতা। মায়োপিয়া বা দৃষ্টিহীনতা, যারা কাছে জিনিস সুস্পষ্টভাবে দেখতে পায় না, এটাও এক ধরনের লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতা। আরও কিছু অস্বাভাবিকতা আছে, তার মধ্যে হচ্ছে অপটিক অ্যাট্রফি, অর্থাৎ অপটিক স্নায়ুগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে থাকা। তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তোমরা জানো যে মূত্রত্যাগের বা ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের অভাব হলে দেহে এই ধরনের রোগ সৃষ্টি হয়, দেহে গ্লুকোজ সঞ্চিত থাকতে পারে না। তো এটাও এক ধরনের লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতি। মাস্কিউলার ডিস্ট্রফি, এটা কিন্তু ইদানিংকালে আমাদের সমাজেও আমরা বেশ কিছু এটার ঘটনা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখা যায় যে পেশি শক্ত হয়ে যায় এবং 10 বছর বয়সে চলন ক্ষমতা হ্রাস পায়। আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব, যেমন হাইপারট্রাইকোসিস। হাইপারট্রাইকোসিস দেখো সমগ্র দেহে ঘন লোম ছেয়ে যায়। আমাদের কিন্তু স্বাভাবিকভাবে দেহে লোমগুলো এভাবে বোঝা যায় না, কিন্তু যারা হাইপারট্রাইকোসিসে আক্রান্ত হয় তাদের সমগ্র দেহে অনেক বড় বড় লোম দিয়ে ছেয়ে যায়। এরপর আমরা দেখছি হোয়াইট ফোরলক। এটা দেখবে তুমি একদম সদ্যজাত শিশু থেকে যে কোনো পূর্ণবয়স্ক মানুষেই হয়তোবা চোখের বা কপালের সামনে একগুচ্ছ সাদা চুলের উপস্থিতি দেখতে পাওয়া যায়, অর্থাৎ তার সমস্ত চুলগুলোই কালো থাকলেও এই সামান্য কিছু চুল তার সাদা। এটাও এক ধরনের লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতা। জুভেনাইল গ্লুকোমা, এক্ষেত্রে অক্ষিগোলকটা কঠিন হয়ে যায় এবং দৃষ্টিশক্তি ধীরে ধীরে হ্রাস পায় এবং একটা পর্যায়ে সে অন্ধত্ব লাভ করে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো দেখলাম তার মধ্যে আজকে আমরা বর্ণান্ধতা নিয়ে একটু আলোচনা করব। অন্য লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতিগুলো আমরা অন্য কোনো ক্লাসে আবারও আলোচনা করব। বিশেষ করে হিমোফিলিয়া এবং মাস্কিউলার ডিস্ট্রফি আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয়। আমরা আজকে শুধু বর্ণান্ধতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা শুরুতেই বলেছি বর্ণান্ধ ব্যক্তিরা লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারো না। যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো, আমি জানি যে তোমরা ভেতরের লেখাটি খুব সহজেই পড়তে পারছো। যদি কারো এরকম হয় যে সে ভেতরের লেখাটি স্পষ্টভাবে পড়তে পারছো না, তাহলে কিন্তু তোমার বর্ণান্ধতার বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, বা তুমি বর্ণ চিনতে পারছো কিনা সেটি ভালোভাবে দেখবে। শিক্ষার্থীরা, আমরা বর্ণান্ধতার বিষয়ে যে কথাটি শুরুতেই বলেছি, এটি একটি লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতি বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতির যে অস্বাভাবিকতা। সেক্ষেত্রে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি এটি একটি প্রচ্ছন্ন জিন এবং সেটা সবসময় এক্স ক্রোমোজোমের উপর থাকে। শিক্ষার্থীরা, একটি বিষয় যে লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতার জন্য যে জিনগুলো থাকে বা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এক্স ক্রোমোজোমের উপর দেখতে পাই। এক্ষেত্রে বর্ণান্ধতার জন্য যে জিনটা যায় সেটা এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত এবং এই ধরনের ব্যক্তিরা লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না। বর্ণান্ধতার এক্স ক্রোমোজোম যদি মহিলাদের ক্ষেত্রে তোমরা জানো মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের উপর এই জিন যদি থাকে তাহলে সেই মহিলা হবে বর্ণান্ধ। পুরুষদের ক্ষেত্রে যেহেতু পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক, তাদের ক্ষেত্রে এই লিঙ্গ সংশ্লিষ্ট বা অস্বাভাবিকতার জন্য যে জিনটি বা বর্ণান্ধতার যে জিনটি সেটি যদি শুধু এক্স ক্রোমোজোমের উপরেই থাকে তাহলে সেই পুরুষটি বর্ণান্ধ হবে। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু যদি একটি এক্স ক্রোমোজোমের উপর এই বর্ণান্ধতার জিনটি থাকে তাহলে সেই মহিলাটিকে কিন্তু আমরা বর্ণান্ধতার বাহক বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মহিলাদের ক্ষেত্রে দুটি জিনোটাইপ আমরা দেখতে পাবো। একটির উপর যদি এই ধরনের জিন থাকে এক্সের উপর তাহলে সেই মহিলা হবে বর্ণান্ধতার বাহক, দুটোর উপর থাকলে সেই মহিলা হবে বর্ণান্ধ। পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটি এক্সের উপর থাকলেই সেই পুরুষটি বর্ণান্ধ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে এখন বলি যে বলো তো বর্ণান্ধতা পুরুষ অথবা মহিলা কাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়? আমি জানি শিক্ষার্থীরা তোমরা হয়তো একটু কনফিউজড হবে বা মনেই হতে পারে হয়তো বা মহিলাদের হবে, কিন্তু ব্যাপারটি কিন্তু খুব অদ্ভুত। যেহেতু ছেলেদের কখনো বাহক হওয়ার সম্ভাবনা নেই, ছেলেরা কিন্তু সরাসরি বর্ণান্ধ হয়। অর্থাৎ যে ক্ষেত্রে ছেলেদের একটি মাত্র এক্স ক্রোমোজোমের উপর বর্ণান্ধতার জিন থাকলেই সেই ছেলেটি বর্ণান্ধ হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাহক হওয়ারও সুযোগ থাকে এবং বর্ণান্ধ হতেও পারে যদি দুটো এক্সের উপর থাকে। ব্যাপারটা আমরা আসলে একটি জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমেই প্রকাশ করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমরা এক্ষেত্রে একজন বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে সংকরায়ন ঘটিয়ে ব্যাপারটি তোমাদের কাছে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে স্বাভাবিক জিনকে এক্স প্লাস দ্বারা চিহ্নিত করেছি, তাহলে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে XCY এবং স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে X প্লাস X প্লাস। চলো এটা আমরা ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করি। বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ মহিলা। শিক্ষার্থীরা, জিনোটাইপটি ভালো করে লক্ষ্য করো।
আমরা এখানে যে জিনোটাইপটি তোমাদের দিয়েছি দেখো, এখানে একজন বর্ণান্ধ পুরুষ যার এক্সের উপর বর্ণান্ধতার জিন আছে, এই পুরুষ থেকে দুটো গ্যামেট তৈরি হয়েছে XCY এবং Y, এক্ষেত্রে দুটো X+। এখন এই এক বর্ণান্ধতার জিন সম্বলিত এক্স ক্রোমোজোমটির সাথে মহিলার দুটো স্বাভাবিক এক্স ক্রোমোজোমের ক্রস করে আমরা যে দুটো কন্যা পেলাম তারা কিন্তু সকলেই সুস্থ, অর্থাৎ বাহক। কারণ তাদের মধ্যে কিন্তু আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে বর্ণান্ধতার জন্য দুটো এক্স ক্রোমোজোমের উপরই বর্ণান্ধতার জিন থাকাটা আবশ্যক। যেহেতু এই মেয়েটির ক্ষেত্রে বা কন্যাদের ক্ষেত্রে দুটো এক্সের উপর বর্ণান্ধতার জিন নেই, তাহলে তারা কিন্তু স্বাভাবিক, কিন্তু তারা বাহক। অন্যদিকে পুরুষ যে দুটো পুত্র সন্তান পেয়েছি তারা সকলেই কিন্তু স্বাভাবিক। এক্ষেত্রে দেখো যে একজন বর্ণান্ধ বাবার ছেলেদের কিন্তু বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা নেই, কারণ ছেলেরা কখনো বাবার কাছ থেকে এক্সটা পাবে না, ছেলেটি মার কাছ থেকে এক্স পায়। তাই একজন ভদ্রলোক যিনি বর্ণান্ধ তার ছেলেরা কখনোই বর্ণান্ধ হবে না, এবং তার স্ত্রী যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তার কন্যারাও বর্ণান্ধ হবে না, কিন্তু বর্ণান্ধতার বাহক হবে। যেহেতু মেয়েরা এই বর্ণান্ধতা বা লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতার জিনটি বহন করে, তাই কিন্তু বলা হয় এগুলো একটি মাতৃতান্ত্রিক রোগ, অর্থাৎ মার কাছ থেকে এটি এসেছে। শিক্ষার্থীরা, আমরা এখানে F1 এবং F2 দুটোর মধ্যে ক্রস করিয়ে আমরা এবার দুটো F1 এর মধ্যে ক্রস করাবো। সেক্ষেত্রে কিন্তু আমি আগেই বলে দিই, এখানে কিন্তু ভাই বোনের মধ্যে ক্রস নয়, আমরা একই জিনোটাইপের দুটো F1 নিয়েছি। এক্ষেত্রে একটি স্বাভাবিক পুরুষ এবং অন্যদিকে বর্ণান্ধতার বাহক, এদের গ্যামেট তৈরি হবে XX, একটা হচ্ছে X+Y। চেকার বোর্ডে বসাই আসো শিক্ষার্থীরা, কি দেখতে পাচ্ছ? এখানেও দেখো যে এই কন্যাটি একটি মাত্র যে লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতার জিন নিয়েছে বলে সে বাহক হয়েছে, কিন্তু সে কিন্তু স্বাভাবিক। এই কন্যাও স্বাভাবিক, এটি বর্ণান্ধ পুত্র এবং এটি স্বাভাবিক পুত্র। এখন যদি শিক্ষার্থীরা আমি বলি যে তুমি F2 জেনারেশনে স্বাভাবিক এবং বর্ণান্ধদের অনুপাত তুমি বের করো, একজন স্বাভাবিক বাহক মার সাথে স্বাভাবিক পুরুষের যদি ক্রস করাই, তাহলে তার কন্যাদের মধ্যে সবাই স্বাভাবিক হলেও একটি কন্যা হবে বর্ণান্ধ, আর পুত্রদের মধ্যে কিন্তু একটি পুত্র বর্ণান্ধ, অন্যটি কিন্তু স্বাভাবিক হবে। এক্ষেত্রে পুত্রটির বর্ণান্ধতার পেছনে কিন্তু শিক্ষার্থীরা খেয়াল করে দেখেছো নিশ্চয়ই তার বাবার কোনো হাত নেই। এক্ষেত্রে বর্ণান্ধতার পুরোটাই সে জিনটা পেয়েছে তার মায়ের কাছ থেকে, যেহেতু সে তার মা ছিল বর্ণান্ধতার বাহক। অর্থাৎ কোনো ভদ্রলোক, আচ্ছা এই যে পুত্রটি বর্ণান্ধ হলো, সে কি বর্ণান্ধতা জিনটি কোথা থেকে পেয়েছে খেয়াল করে দেখো তো। তার নানা কিন্তু ছিল বর্ণান্ধ, অর্থাৎ তার নানার মাধ্যমে জিনটি তার মা হয়ে পেয়েছে, এবং মার মধ্যে সে সুপ্ত অবস্থায় ছিল বা মা ছিল জিনটির বাহক। পরবর্তীতে পুত্র তার পরবর্তী F2 জেনারেশনে এসে দুটো পুত্রের মধ্যে, অর্থাৎ যদি বলি পুত্রদের মধ্যে কত হারে বর্ণান্ধতা প্রকাশ পেয়েছে, তুমি কিন্তু বলতে পারো পুত্রদের মধ্যে, যদি শুধু পুত্রদের মধ্যে অনুপাত প্রকাশ করতে বলি তাহলে 50% পুত্র হয়েছে বর্ণান্ধ। যেহেতু দুটো পুত্রের মধ্যে একজন পুত্র বর্ণান্ধ একজন স্বাভাবিক, অর্থাৎ 50% বর্ণান্ধ 50% স্বাভাবিক। আর যদি তোমাকে বলি যে সন্তানদের মধ্যে বর্ণান্ধতার হিসেব বের করো, তাহলে তুমি বলবে যে F2 জেনারেশনে এসে সন্তানদের মধ্যে 25% সন্তান বর্ণান্ধ হয়েছে, অর্থাৎ এখানে 25, এখানে 25, এখানে 25, এখানে 25, এই চারটি 25 মিলে 100%। সেক্ষেত্রে একটি যেহেতু আমরা বর্ণান্ধ পুত্র পেয়েছি, সেহেতু এই বর্ণান্ধ পুত্রটি হচ্ছে 25%। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা ফলাফলটি ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হলে F2 জেনারেশন সন্তানে এসে 25% সন্তান বর্ণান্ধ হবে, এবং তুমি যদি শুধু স্বাভাবিক আর বর্ণান্ধতার অনুপাত বের করতে চাও তাহলে সেটা হবে 3:1। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেখান থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবো বলে আশা করছি। লিঙ্গ নির্ধারণ নীতি কী, লিঙ্গ সংশ্লিষ্ট অস্বাভাবিকতা বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলতে কী বুঝো, এবং মেয়েদের তুলনায় পুরুষরা বর্ণান্ধ বেশি হয় কেন। আমি জানি শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা এই বিষয়গুলো উপলব্ধি করে সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমাদের জন্য ছোট্ট একটি অনুশীলন। আমরা বাসায় একজন স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে F1 এবং F2 জনুর ফলাফল কি হবে সেটা বাসায় অনুশীলন করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই আজকের আলোচ্য বিষয় থেকে এই ব্যাখ্যাটি বা এই বিষয়টি তোমরা সহজেই নিজেরা বাসায় অনুশীলন করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হওয়ার সুযোগ হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। ভালো থেকো। আল্লাহ হাফিজ।